আসসালামু আলাইকুম, শরীফুল্লাহ কাম। নতুন একটা কোর্স শুরু করব। এটা ফাইন্যান্সের সাথে কানেক্টেড নানাভাবেই। নাম হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন। এটা বেসিক্যালি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। ক্যাপিটাল বাজেটিং হিসাবে এই টপিকটা কভার করেছি কর্পোরেট ফাইন্যান্স ক্লাসে। এখন এটা ক্যাপিটাল বাজেটিং আরো ইন্টেন্সিভ ক্যাপিটাল বাজেটিং বলতে পারে না, কিছু নতুন টপিক আছে। আমরা একটু ইন ডেপথে ডিসকাস করব ক্যাপিটাল বাজেটিং এই চ্যাপ্টারে। তো প্রথম ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে আমরা খুব বেশি জিনিস করব না, জাস্ট কিছু ডিসকাশনে যাই। প্রথম আছে যে আমাদের লক্ষ্যটা কি। এটা হচ্ছে ভ্যালু ম্যাক্সিমাইজেশন। ভ্যালু ম্যাক্সিমাইজেশন কথাটা যখন বলি তখন একটু কন্ট্রাস্ট আসে যে ভ্যালু ম্যাক্সিমাইজেশন কেন, প্রফিট ম্যাক্সিমাইজেশন না কেন, বা সেলস ম্যাক্সিমাইজেশন না কেন। বেসিক জিনিসটা হচ্ছে যে প্রফিট ফিগারটা কিন্তু একটা হার্ড ফিগার না। এটা আপনি আপনার নানা অ্যাসাম্পশনের মাধ্যমে এটা কিন্তু চেঞ্জ করতে পারেন। কিন্তু আপনার পকেটে যদি 1000 টাকার একটা নোট থাকে তাহলে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ থাকবে না যে হ্যাঁ সত্যি আপনার কাছে 1000 টাকা আছে। একটা কোম্পানি আপনি যদি কিনতে যান, সেখানে কেউ বলে যে এটা 2 কোটি টাকার কোম্পানি, কোন বেসিসে বলবেন যে এটা 2 কোটি টাকার কোম্পানি? তখন আমি দেখব যে বর্তমানে এই মুহূর্তে আপনার কি কি অ্যাসেট আছে, তার ভ্যালু অ্যাড করলে কত হয়। সেটা আমি যে কোনো মুহূর্তে ক্যাশে কনভার্ট করতে পারি এবং ইউজ করতে পারি। প্রফিটের কথাটা বললে কিন্তু প্রফিট সাথে সাথে যে কনভার্ট করে একটা বাস্তব টাকার অঙ্কে নিয়ে আসা যায় সেটা সম্ভব না। মোটামুটি এটা ঠিক হতে পারে যে বেশি প্রফিটেবল মানে বেশি টাকা আছে, কম প্রফিটেবল মানে কম টাকা আছে। কিন্তু আমাদের সময় সীমিত জীবনে আমাদের এই সময়ের মধ্যে আমাদের সম্পদ বাড়াতে হবে, এটাই হচ্ছে প্রধান কথা। এটার সাথে যে 100% আপনাকে একমত হতে হবে এমন কোনো কথা নেই। আপনার সোসাইটির দিকে আপনার চোখ দিতে হবে। আপনি অন্য কিভাবে সবাই যাতে ভালোভাবে চলতে পারে, যদি কোনো কন্ট্রিবিউশন করতে পারেন অবশ্যই করবেন। তবে যাই হোক, আমরা এই গোলটা নিয়েই কাজ করব যে যে কোনো বিজনেসে ফাইন্যান্স ফাংশনের গোল হচ্ছে ভ্যালু ম্যাক্সিমাইজেশন। এই ভ্যালু ম্যাক্সিমাইজ করতে গেলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং ইনভেস্টমেন্টের ফাইন্যান্সিংটা সেপারেট থাকতে হবে। একটু পরের স্লাইডে যাই। এখানে একজন ফাইন্যান্স ম্যানেজারের দায়িত্বগুলো একটু দেখি কুইকলি কেমন। প্রথম নিচেরটায় আসি যে ম্যানেজিং ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। এটা অনেকটা দৈনিক কাজ, অনেকটা বোরিং কাজ বলতে পারেন। এখানে আপনার প্রধান দায়িত্ব যে আপনার প্রত্যেক দিনের আপনার কোম্পানির অব্লিগেশন গুলো আপনি মিট করতে পারেন, আপনি যথেষ্ট লিকুইড, আপনি যারা সার্ভিস দিচ্ছে তাদের যা যা দরকার সেই জিনিস ফাইন্যান্সিয়ালি স্পিকিং সেই জিনিসগুলো আপনি তৈরি করে রেখেছেন। তো এইটা আপনি আরো এফিশিয়েন্ট করতে পারেন। এফিশিয়েন্ট করলে কিন্তু খুব একটা ভ্যালু যে অ্যাড হবে তা না, এটা করতে হবে, এটা আপনার দায়িত্বের মধ্যে আছে। তবে আপনি এফিশিয়েন্ট করতে করতে তো একটা জায়গায় যাবেন যেখানে তার থেকে আর এফিশিয়েন্ট হওয়া সম্ভব নয়। তাছাড়া আসলে প্রত্যেকটা বিজনেস তো নতুন জিনিস আসে, নতুন এলিমেন্ট আসে, যেগুলো আমরা আরো এফিশিয়েন্ট করার চেষ্টা করতে পারি। করতে হবে, এটা আপনার দায়িত্বের মধ্যে। তবে এটা থেকে খুব একটা ভ্যালু আসে না। ভ্যালু যেটা আসে সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন থেকে। আপনি ইনভেস্টমেন্ট এরকম একটা ইনভেস্টমেন্ট খুঁজে নেবেন
আইডেন্টিফাই করবেন যেখানে আপনি কোনো টাকা আটকে দিলে তার থেকে আজকের টাকায় তার থেকে অনেক বেশি আসবে, এবং যেটা বেশি আসবে সেটা আপনার পাওনা, আপনার নতুন সম্পদ হিসাবে গণ্য হবে। তো এইখানে কাজটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। আজকে কিছু বিনিয়োগ করব, এটা চলবে ভবিষ্যতে কিছু দিনের জন্য, কয়েক বছর, 10 বছর, 20 বছর, যাই হোক, কিন্তু আমি এটাকে মেপে আজকের টাকায় নিয়ে আসব। আজকে এটার কত দাম, সবকিছু যদি সেট হয়ে যায়, আবার সেই দামটা আপনার আমার বিনিয়োগ থেকে বেশি হতে হবে। এখানেই আসলে প্রধান জিনিস যেখানে আপনি ওয়েলথ তৈরি করতে পারেন। এটাকে সাপোর্ট করতেই আপনার দরকার হবে ফাইন্যান্সিং ডিসিশন। একটা হচ্ছে যে 10 কোটি টাকার একটা নতুন বিনিয়োগ করবেন, এই 10 কোটি টাকা কোথা থেকে আসবে? আসবে ক্যাপিটাল মার্কেট থেকে। কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে, আপনার তো ভালো যোগাযোগ রাখতেই হবে, কিন্তু আপনার কাজ হচ্ছে যে নিশ্চিত করা আপনার ব্যবসায়ের যত প্রসেস আছে সেই প্রসেস থেকে আপনার বিনিয়োগকারীরা যে মিনিমাম রিটার্ন চান সেটা যেন আপনি জেনারেট করতে পারেন। সেটা যদি জেনারেট করতে পারেন তাহলে টাকা পাওয়াটা কখনো কোনো সমস্যা নয়। ক্যাপিটাল মার্কেট বিরাট, আপনি সেখান থেকে সবসময় টাকা তুলতে পারবেন বিনিয়োগের জন্য, যতক্ষণ না আপনি তাদের প্রয়োজনীয় রিটার্নটা দিতে পারছেন। কেমন? আর আরেকটা স্টেপ হচ্ছে বা ফাংশন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এন্ড প্ল্যানিং। এটা করতে আপনি প্রত্যেক দিন করবেন না, এটা বছরে হয়তো একবার দুবার করবেন। সেইখানে আপনি দেখবেন যে আপনার যে বর্তমান অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি ভবিষ্যতের জন্য কি করবেন। আপনার গ্রোথ করতে গেলে, আপনার সেলস বাড়াতে গেলে আপনার ফাইন্যান্সিয়ালি কি সাপোর্ট দিতে হবে, সেইখানে ফাইন্যান্সিয়াল প্রজেকশন, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এটা একটা বড় জিনিস হিসাবে আসবে। তারপরে স্লাইডে যদি একটু যাই, এখানে কতগুলো জিনিস অল্প সময়ের মধ্যে বলা, যে আমাদের দেশে বেসিক্যালি 3টা ফর্মের বিজনেস হতে পারে। সোল প্রোপ্রাইটারশিপ একজনের, পার্টনারশিপ কয়েকজন মিলে, এবং জয়েন্ট স্টক কোম্পানি অসংখ্য লোক মিলে এটা করতে পারে। এখানে জয়েন্ট স্টক কোম্পানি করার ফলে ব্যবসার চরিত্রটা সম্পূর্ণ বদলে যায়। আমি যখন জিজ্ঞেস করি যে ডিফারেন্সটা কি, অনেকগুলো ডিফারেন্সের কথা বলা যায়, কিন্তু প্রধান যেটা মনে করি আমি একটা কোম্পানি হচ্ছে একটা পার্সন, একটা লিগ্যাল পার্সন। আমি একদিন এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু কোম্পানিটা থেকে যাবে, কারণ কোম্পানির সেই রকম হার্ট নেই বা ব্রেইন নেই। হার্ট আর ব্রেইন হচ্ছে মানুষ। কেমন? তো মানুষ মারা যায়, কোম্পানি মারা যায় না। কোম্পানিকে মারতে হলে, কোম্পানি শেষ হতে হলে কোম্পানিকে লিগালি, আইনগত ভাবে শেষ করতে হয়। এই আনলিমিটেড লাইফ থাকার জন্যে অনেক কিছু সহজ হয়ে যায়, বিশেষ করে যখন ব্যাংকের সাথে দেনা হয়। ব্যাংক একজনকে টাকা দিলে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি মারা যান, তখন ব্যাংকের বড় একটা বিপদ হয়ে যায়। কিন্তু কোম্পানি তো মারা যাবে না, ফলে কোম্পানিকে টাকা দেওয়া যায়। অবশ্যই আরো অনেক কিছু দেখার আছে, কিন্তু এই আনলিমিটেড লাইফটা যেটা তৈরি করে যে ম্যানেজাররা অন্য কোনো ইন্টারভেনশন ফেস করেন না। ওনার আর ম্যানেজমেন্ট দুটো সেপারেট দুটো জিনিস। ওনাররা বেসিক্যালি প্রথমে টাকা দেন, টাকা দিয়ে ম্যানেজারদের এমপ্লয়মেন্ট দেন, তারপর তাদের বলে দেন যে আমাকে বছরে 20% করে প্রফিট দিতে হবে বা 18% করে প্রফিট দিতে হবে। তুমি এখন যা খুশি তাই করো, আমি সেটা পেলেই খুশি, আমি কোনো ইন্টারভেনশন করব না।
ফলে ওই দায়িত্বটা নিয়ে যখন ম্যানেজার কাজ করেন, তখন ম্যানেজারের চিন্তাটা আছে যে আমার ভ্যালু ক্রিয়েট করতে হবে তাদের জন্য, তাদের মিনিমাম রিটার্নটা স্যাটিসফাই করতে হবে এবং আরো বেশি হয়তো দিতে হবে। সেটা কিভাবে করব? সেপারেট কিন্তু তারা। আপনি ক্যাপিটাল মার্কেটে যাবেন, নতুন বিনিয়োগ করবেন, ক্যাপিটাল মার্কেট আপনার সাথে যোগাযোগ করবে, আপনার রেকর্ড গুলো দেখবে, দেখবে আপনি টাকা জেনারেট করতে পারেন, আপনাকে টাকা দেবে। তাহলে আপনার বেসিক কাজটা যেটা পড়ে ম্যানেজার, সেটা হচ্ছে যে নতুন ইনভেস্টমেন্ট খুঁজে নেওয়া, একদম প্রথম স্লাইডে যেমন বলেছিলাম, এই যে নতুন ইনভেস্টমেন্ট খুঁজে নেওয়া, সেটা যদি খুব লাভজনক হয় তখন যে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা তোলা। পুরনো শেয়ার হোল্ডাররা ইচ্ছে করলে টাকা দিতে পারেন, তারা আসলে প্রসেসটাই এরকম যে তারা রেগুলারলি টাকা দিয়ে থাকেন, তারা টাকাটা তুলে নেন না, এই জন্যে যে তাদের মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন তারা সবসময় পাচ্ছেন। আরেকটা এই চ্যাপ্টারে, এই বইয়ে, এই সাবজেক্টে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন আর ফাইন্যান্সিং ডিসিশনটা আলাদা রাখবেন। কখনো জিজ্ঞেস করবেন না যে এই টাকাটা কোথা থেকে আসবে। যদি টাকাটা কোথা থেকে আসবে এই চিন্তাটা করেন, তাহলে আপনি খুব একটা ভালো ম্যানেজার না। আপনি আপনাকে যারা ফাইন্যান্স করছে, শেয়ার হোল্ডার, লং টার্ম ডেট হোল্ডার, তাদের স্যাটিসফাই করতে পারছেন না বলেই আপনি এই প্রশ্নটা করছেন টাকা কোথা থেকে আসবে। আপনি যদি ভালো ম্যানেজার হন, আপনি যদি শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাকা দিয়ে দিতে পারেন, আপনি যদি লেন্ডারকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাকা দিয়ে দিতে পারেন, আপনি যদি সেই ইতিহাস তৈরি করতে পারেন, তাহলে আপনাকে কোনোদিন টাকার জন্য চিন্তা করতে হবে না, টাকা সবসময় আসবে। আপনার যদি ইনভেস্টমেন্ট আইডেন্টিফাইড থাকে, টাকা সবসময় আসবে, টাকাটা প্রবলেম নয়। ফলে আপনি ফাইন্যান্সিং আর ইনভেস্টমেন্ট ডিসিশনটা কখনো মেলাবেন না, কখনো জিজ্ঞেস করবেন না টাকাটা কোথা থেকে আসবে। এখানে আর একটা ইস্যু হয়তো একটু বলতে পারি যে টাকাটা কোথা থেকে আসবে, এটা তো তারপরে নির্ভর করবে আমার খরচ কত, আমি কত ইনভেস্ট করতে পারবো। কথাটা আসলে তা নয়। আপনি যখন নির্দিষ্ট রিটার্ন দেন, তখন কিন্তু তাদের ইন্টারেস্ট বা ডিভিডেন্ড সব হিসাব করা আছে ডিসকাউন্ট রেটের মধ্যে। আপনি একটা মেশিন কিনতে পারেন সম্পূর্ণ নিজের টাকা দিয়ে, আর এটাও করতে পারেন যে একই মেশিন আপনি সম্পূর্ণ ধার করে কিনবেন। তাহলে কোন বিনিয়োগটা করবেন? এটা কিন্তু কোন বিনিয়োগটা করবেন প্রশ্নটা ঠিক হলো না, কারণ মেশিন তো একটাই বা একই রকম, মেশিনের তো কোনো দোষ নেই যে আপনি ইন্টারেস্ট দেবেন না। ইন্টারেস্ট দেওয়াটা তো আপনার ডিসিশন। মেশিনের যদি একই ক্যাপাবিলিটি থাকে, একই স্ট্রেংথ থাকে, তাহলে তো আপনি ইনভেস্ট করবেন। তখন নিজের টাকা দিয়ে করবেন না অন্যের টাকা দিয়ে করবেন, সেটা তো আলাদা ডিসিশন। ফলে এই সেপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা ছোট জিনিস হয়তো এখানে নিয়ে আসবো, যে প্রজেক্ট ইনভেস্টমেন্ট কত ধরনের হতে পারে। একটাকে যেটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, এটার বিপরীতটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। এটা অনেকটা প্রথম দিককার অ্যানালিসিস। কেমন? একটা ডিভিশনে যখন প্রত্যেক বছরের জন্য প্ল্যান হয় যে আমি এই 4-5টা ইনভেস্টমেন্ট করতে পারবো, একটা ডিসিশন কিন্তু আর একটাকে ইম্প্যাক্ট করে না। আপনি মনে করেন যে 4টা ডিভিশন আছে, ডিভিশনে ডি ডিভিশনে একটা প্রজেক্ট ভালো লাগলে যে এ ডিভিশনের কোনো প্রজেক্টের উপরে ইম্প্যাক্ট পড়বে, তারা একটা প্রজেক্ট করতে পারবে না, এরকম কোনো সিচুয়েশন নেই। ফলে তারা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। কিন্তু যখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি একটা কোরিয়ান মেশিন এনে একটা পার্টিকুলার প্রোডাকশন প্রসেস বসাবেন, তখন আপনি ভাবতে পারেন যে আপনি কোরিয়ান মেশিনও বসাতে পারেন, আপনি চাইনিজ মেশিনও বসাতে পারেন, কিন্তু আপনি দুটোই করবেন না।
একই প্রসেসের জন্য একটা হতে হবে, ফলে একটা চুজ করার পরে অন্যটা বাতিল হয়ে যায়, অন্যটা নিয়ে আপনি আর চিন্তা করবেন না। আর একটা ক্লাসিফিকেশন হতে পারে যে ব্র্যান্ড নিউ প্রজেক্ট, এটার বিপরীত দিক হচ্ছে রিপ্লেসমেন্ট প্রজেক্ট। রিপ্লেসমেন্ট প্রজেক্ট হচ্ছে যে আপনি অলরেডি বিজনেস করছেন, আপনার মেশিনের ইকুইপমেন্ট আছে, আপনি এটা এখন ইনএফিশিয়েন্ট হয়ে গেছে, টেকনোলজি বদলে গেছে, বা এটা স্পয়েলেজ ড্যামেজ বেশি হচ্ছে, এটা আর বেশি দিন চলবে না, ফলে আপনি ওটা বদলে নতুন মেশিন কিনবেন। তাহলে সেটা হলো রিপ্লেসমেন্ট প্রজেক্ট, কেমন? আর ব্র্যান্ড নিউ প্রজেক্ট হলো আপনি এই জিনিস কোনোদিন আগে প্রডিউস করেননি, এই জিনিস আগে কোনোদিন সার্ভিস দেননি, ফলে এটা আপনার কাছে নতুন, এবং যেহেতু নতুন আপনি সম্পূর্ণ জানেন না, এটা রিস্ক হয়তো একটু বেশি। আর একটা ক্লাসিফিকেশন হতে পারে নর্মাল প্রজেক্ট আর নন নর্মাল প্রজেক্ট। নর্মাল প্রজেক্ট যেটা হয় যে প্রথমে বিনিয়োগ, তারপরে শুধু তার থেকে ক্যাশ ইনফ্লো আসতে থাকে, ফলে বিনিয়োগটা হচ্ছে টাকা খরচ করা, নেগেটিভ ক্যাশ ফ্লো, এটা একবারই চেঞ্জ হয়ে তারপরে শুধু পজিটিভ ক্যাশ ফ্লো হবে, সেটা নর্মাল। এটা যদি এক্স্যাক্টলি একবার চেঞ্জ না হয়, যদি কোনোবার চেঞ্জ না হয়, সবই পজিটিভ, তাহলে এটাকে নন নর্মাল প্রজেক্ট বলবো। বা প্রথমে নেগেটিভ ফ্লো, তারপর পজিটিভ, আবার একবার নেগেটিভ হয়েছে, সেটাও হবে আপনার নর্মাল প্রজেক্ট। এখানে আর একটা ক্লাসিফিকেশন আছে, সেটা একটু রিস্কের দিকে চিন্তা করে, যেগুলো আমরা কভার করবো। একটা হচ্ছে কোর বিজনেস প্রজেক্ট, আমরা নিজেদের বিজনেস থেকে খুব একটা সরে যাচ্ছি না। আর একটা হচ্ছে যে আমি নতুন বিজনেসে যাব, হয়তো এটা নতুন টেরিটরি হতে পারে, বা এটা জাস্ট বড় একটা এক্সপ্যানশন, যে বিজনেস আপনি আগে করেননি, সেটাও হতে পারে। এখানে রিস্কটা একটু বেশি হবে। আর একটা জিনিস যেটা আমরা করি ক্লাসিফিকেশনের মধ্যে, যে মার্জার এন্ড অ্যাকুইজিশন। আপনি আস্ত একটা কোম্পানি, সম্পূর্ণ কোম্পানি কিনে নেবেন, বা আপনার নিজের কোম্পানি আপনি বিক্রি করে দিতে পারেন, সেটাও এটার মধ্যে আসবে। আপনি এই বিজনেসে থাকবেন না, যে এই বিজনেসে থাকবে সে আপনার কোম্পানিটা কিনে নেবে সব কিছু সহ, কেমন? তার অ্যানালিসিসটা একটু অন্যরকম হয়। কতগুলো প্রজেক্ট আছে যেখানে এটা নন নর্মাল হতে পারে, যে আপনাকে করতে হবে, বাধ্যবাধকতা আছে, নতুন আইন আছে, যে জন্য একটা কিছু করতে হবে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, এখানে আপনার কোনো ইনফ্লো নেই, কিন্তু আপনাকে করতে হবে, তখন আপনার দেখতে হবে সবচেয়ে কম খরচ কোনটা। কোনো প্রজেক্ট আছে যেটা অনেকগুলো স্টেপ নিয়ে করতে হয়, এক এক ধাপে এক একটা কাজ করতে হয়, সেটা আমরা ডিসিশন ট্রি অ্যানালিসিসের মাধ্যমে করি। সেটা ক্লাসে করানো দেখানো বেশ একটু কঠিন ব্যাপার, তাও আমরা এটা নিয়ে একটু কথা বলবো। এবং এই সেশনে শেষ জিনিসটা যেটা, সেটা হচ্ছে লিজ ভার্সেস বাই বলে একটা সিচুয়েশন আসে, যেটা আমাদের দেশে এখন খুব কমন হয়ে গেছে, যে অনেক নন ফাইন্যান্স ব্যাংকিং ইনস্টিটিউশন আছে যারা লিসিং এর জন্য টাকা দেবে। তো লিজ ভার্সেস বাই অ্যানালিসিসটা একটু অন্য ধরনের হয়, আমরা সেটা কভার করব। তো আজকে এই নতুন সাবজেক্টের প্রথমটা শেষ হচ্ছে, আপনারা একটু কাইন্ডলি রিভিউ করবেন। আমরা পরের ক্লাসে সিম্পল একটু টাইম ভ্যালু অফ মানি রিভিউ করার জন্য কভার করব। ধন্যবাদ।